তুর্য খান সবকিছু পারে। কণ্ঠ দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। এই লোকটার মতিগতি বোঝা বড় দায়। হাতের ঘড়ি খুলে বিছানার পাশে সাইড টেবিলের উপর রেখে দেয় তুর্য। আবার ফিরে তাকালো কণ্ঠের দিকে। ঘুমোতে এসো। তুর্য বিছানায় গিয়ে বসে। কণ্ঠ এক পলক দেখে দেয়ালে টাঙানো ঘড়িটাকে। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই করছে। মাত্র 10টা বাজে স্যার, এক্ষুনি ঘুমিয়ে যাব। সরু দৃষ্টি আকর্ষণ করে তুর্য। হুট করে বলে উঠল, তাহলে চলো সাপুরে খেলা যাক। আরেক দফা লজ্জার সম্মুখীন হতে হয় কণ্ঠকে। এই স্যারকে একদম চিনতে পারছে না সে। খেলবে? নাকের পাটাতন ফুলে ওঠে কণ্ঠের। ধমক সহকারে বলে ওঠে, অশুভ কথাবার্তা। তুর্যের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। এই কথাগুলো অসভ্য কেমনে হলো? বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল কণ্ঠ। তুর্য কথা বাড়ালো না, শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে বাইরে হাঁটতে বের হয় কণ্ঠ। বেশ ঠান্ডা পড়েছে। পড়বে নাই বা কেন, গরম তো আর কম ছিল না। গরমের সাথে পাল্লা দিয়ে এবার ঠান্ডা বেশ পড়বে বলে মনে হচ্ছে। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে সেই। সাত সকালে বেরিয়ে কাউকে না বলেই। তবে এবার বেশ খারাপ লাগছে। জানিয়ে আসলে বোধহয় ভালো হতো। এটা সেটা ভেবে বাড়ির পথে রওনা দেয় কণ্ঠ। দেখতে এসেছিল সেই। আর মাত্র কিছু সময়, একটু পরেই তো ওরা চলে যাবে। নানা রকম খাবারের আয়োজন করেছে তনয়া আহমেদ। ওনাকে টুকিটাকি সাহায্য করেছে আনিকা আহমেদ। তুর্য ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কণ্ঠকে খুঁজছে চারিপাশে, কিন্তু কোথাও নেই সে। হঠাৎ দেখা হলো আদ আহমেদের সাথে। উনি সৌজন্যমূলক হাসি দিয়ে সোফায় বসতে বলল। তুর্য সাধারণত কারো পায়ে ধরে সালাম করে না, তবে মুখে অবশ্যই করে। আজকেও তাই করলো। আদ আহমেদকে মুখে সালাম দিল। উনিও বেশ আনন্দিত হয়ে সালামের উত্তর দিয়ে বললেন, বাবা তুর্য, তুমি বেশ ভালো ছেলে, আমি জানি। আমাদের কণ্ঠ তোমার ওনাকে ভালো থাকবে, আর এটাও মানি তুমি আমাদের মেয়েকে খেয়াল রাখবে। তুর্য খানিকক্ষণ কিছু একটা ভেবে বলল, ইনশাল্লাহ। কণ্ঠ এখন খানপাড়ের বউ, ওর কোনো অসুবিধা হবে না। সামনের দিকে তাকাতেই দেখতে পেল কণ্ঠ গায়ে চাদর জড়িয়ে ভেতরে আসছে। আহাদ আহমেদকে দেখে খানিকটা গুটিয়ে নিল নিজেকে। নিশ্চুপ ভঙ্গিমায় মাথা নিচু করে রান্নাঘরে চলে গেল। যেতে যেতে পেছন ফিরে এক নজর দেখে নিল তুর্যকে। তুর্য তখনও ওর দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হওয়া মাত্রই চোখ সরিয়ে রান্নাঘরে প্রবেশ করে। দুপুরের দিকে রওনা দেয় খানবাড়িতে কণ্ঠ আর তুর্য। আসার সময় অনেক কেঁদেছে কণ্ঠ। ফলস্বরূপ এখন ভীষণ মাথা ব্যথা করছে। তুর্যের ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে সে। ঘুম যেন দু চোখে ভরে উঠেছে। সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা খুব বেশি হয়। কলেজের গেটে দাঁড়িয়ে আছে কণ্ঠ। মাত্র এসেছে কলেজে। ভেতরে যাওয়ার পূর্বে তুর্যকে বলল গাড়ি থামাতে। হঠাৎ গাড়ি থামানোর কথা শুনে অবাক হয় সে। জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? কণ্ঠ ফুঁস করে শ্বাস টেনে বলে, আপনার সাথে যাব না, আমার অস্বস্তি হয়। স্ফীত হাসে তুর্য। মেয়ে যে বড্ড বেশি অবুঝ। মূলত ভীষণ লজ্জা লাগছিল কণ্ঠের। আগে একা একা রিয়া এবং সে হেঁটে আসতো, কিন্তু এখন স্যারের সাথে এক গাড়িতে কলেজে আসতে ভীষণ অস্বস্তি লাগছে। ব্যাপারটা বুঝতে পেরে তুর্য কণ্ঠকে নামিয়ে দেয়। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতেই দেখলো রিয়া, সোহা, তাহিয়া, শান, তারিফ দাঁড়িয়ে আছে। কেউ ভ্রুকুচকে তাকায়, আবার কেউ কপালে হাত, কেউ বা কোমরে আর রেখে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিচ্ছে ওর দিকে। ওদের দেখে শুকনো ঢোক গিলে নেয় কণ্ঠ। মনে মনে আল্লাহকে ডাকছে। ওদের কাছে যাওয়া মাত্র সোহা, তাহিয়া কণ্ঠের উপর হামলে পড়ে। ও মা, ছাড় ছাড়, কি করছিস তোরা? ব্যথা লাগছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তারিফ, শান, সোহা এবং তাহিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, উড়া ধুরা দে, কি ডাইনি বিয়ে হতে না হতে আমাকেও ভুলে গেল। কণ্ঠ রীতিমতো দৌড়ে ওদের থেকে পালিয়ে যায়। ক্লাসে ঢোকা মাত্র দেখলো আজ শিডিউলে প্রথম ক্লাস তুর্য স্যারের। বেশ হেজিটেট লাগছে কণ্ঠের, কিন্তু তার কারণ অজানা। বাকি সবাই এসে ওর পাশে এবং পরের বেঞ্চে বসে পড়ে। শান কণ্ঠের কানে ফিসফিস করে বলে ওঠে, ওই দেখ কণ্ঠ, তোর জামাই আসতেছে।
কণ্ঠ চোখ রাঙিয়ে তাকায় শানের দিকে। ওর এমন অবস্থায় হেসে কুটি কুটি অবস্থা বাকিদের। তুর্য ক্লাসে প্রবেশ করা মাত্র চোখে চোখ পড়ে কণ্ঠের, কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা দেয় না তুর্যের। সে নিজের মতো করে ক্লাস শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো আজ পুরো ক্লাসের সময় কণ্ঠ তুর্যকেই দেখছিল। কেন জানি এক অদ্ভুত সুন্দর ছিল, চোখে মুখে মায়া মেখেছিল তুর্যের। সেটা দেখতে দেখতেই কখন যে ক্লাস শেষ হলো তা বুঝতেই পারল না সে। বিকেলের দিকে বাড়ি যাওয়ার সময় তুর্য কণ্ঠকে গাড়িতে বসতে বলে, কিন্তু তাতেও বেশ লজ্জা লাগছে কণ্ঠের। তারিফ কণ্ঠের কানে এসে বলে, শুন বেটা, তোরে লং ড্রাইভে নিয়ে যাইব, যা যা। কিঞ্চিত ফাঁক হয়ে গেল কণ্ঠের অধর দুটি। কি অসভ্য বন্ধুগণ তার! হুটহাট তাকে এমন এমন কথা বলে তাতে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করে। কলেজের সেকেন্ড ইয়ারের আজ র্যাগ ডে। সেই সুবাদে কলেজে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা থাকবে। এই সুযোগ মিস করার নয় ভেবে 6 জন মিলে প্ল্যান করলো তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন জানতে পারলো অন্য ব্যাচের স্টুডেন্ট অ্যালাউ না। নাক মুখ কুঁচকে নেয় কণ্ঠ শানকে উদ্দেশ্য করে বলে, দেখলি তোর প্ল্যান কোনো কাজের না, আমরা চাইলেও যেতে পারবো না। রিয়া মলির মুখে বলে, দূর, কই ভেবেছিলাম এতদিন পর একটা প্রোগ্রাম হবে, কিচ্ছু হলো না আজ। তারিফ মুখের সামনে হাত দুটো মাইকের মতো ধরে নাটকীয়ভাবে বলে, শুনো জনগণ, আমার কাছে একটা আইডিয়া আছে। শান তারিফের মাথায় চাটি মেরে বলে, অভিমান ছাড়, আসল কথাটা বল। ঠোঁট কামড়ে ধরে তারিফ বিরক্ত নিয়ে বলে ওঠে, এই শুন, একদিন দেখবি আমি ঠিক খুব বড় সুপারস্টার হয়ে গেছি। তাহিয়া হু হু করে হেসে উঠল। গাছে কাঁঠাল গোফে তেল। ভাই, তুই কি বলবি? রিয়া বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে। অবশেষে তারিফ বলল, আমরা সবাই মুখে রং দিয়ে মেখে যাব, কারণ ওখানে সবাই রং লাগাবে, আমাকে কেউ চিনতেই পারবো না। সোহার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে ওঠে। ওরে তারিফ, তোকে চুম্মা, চল রেডি করি সব কিছু। ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ব্যাগ নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তোফাইল, কিন্তু তার মধ্যে একটা শপে গিয়ে সাধারণ কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেয়। এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, আপাতত এটাই যথেষ্ট। কিন্তু এরই মধ্যে যে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে তা একদমই ভাবেনি। লম্বা এলোকেশি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, চোখের শেষ প্রান্ত পর্যন্ত টেনে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভর্তি বাহারি রঙের চুড়ি, আঁখি যোগল কুচকে প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে। এই যে, আপনি কি শুনতে পাননি? তোফাইলের ধ্যান ভঙ্গ হয়, নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে। অতঃপর কিছু একটা ভেবে বলে, আই এম ভেরি সরি। উল্টো পথে হাঁটতে লাগে তোফাইল। মেয়েটিও নাছোড়বান্ধা। তোফাইলের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, কোচকানো ভ্রু আরও কুচকে নেয় তোফাইল। সো সিলি। তোফাইলের মানি ব্যাগ থেকে 1000 টাকা নোট দিতেই মেয়েটি দৌড়ে চলে যায়। বিরক্ত হয় তোফাইল, বিড়বিড় করে বলে ওঠে, এখানের মেয়েরা এমন, যতটা দেখলাম মনে হচ্ছে বাঙালি। কি একটা অবস্থা! কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি, মেয়ে কি বল ছোট। অহনা খানের কথায় মাথা দোলায় সাহা খান, কিন্তু তবুও তিনি যেন কোনো একটা ভাবনায় বেশ ব্যস্ত। কিরে, কি ভাবছিস? খানিকটা চমকে ওঠে সাহা খান, এলোমেলোভাবে বলে, ওই কিছু না তো আপা, আসলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। অহনা খান হাতের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ বল, কি বলবি? সাহা খান আমতা আমতা করে বলে, আপা, কণ্ঠের সাথে তো তোর জোর বিয়ে দিয়ে দিলে, কিন্তু ওরা কি সুখী হবে? বিরক্ত হয় অহনা খান। সাহারা এই একটা স্বভাব ওনার বেশ বিরক্ত লাগে। ভালো কিছুর মধ্যে হুট করে খারাপ কিছু বলে বসে। হঠাৎ এমন কথা বলছিস যে? আপা, সহিতা তো সূর্যকে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়নি সেটা বলো। সূর্য যে বিয়ে করে নিয়েছে তা জানলে কি হবে, বুঝতে পারছো? দেখ ছোট, সহিতা তুর্যকে পছন্দ করতো এটা ঠিক, কিন্তু তুর্য তো পছন্দ করতো না। তুর্য আমাকে বলেছে সে বরাবরই সহিতাকে ভালো বন্ধু ভেবে এসেছে, কারণ দুজনেই ছোট থেকে এক স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে। আপা, তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি
সহিতা আসলে এগুলো শুনে কি করবে? আপাতত তুই এত চিন্তা করিস না, এখন ওকে এসব জানানোর প্রয়োজন নেই। শাহ খান একটু নড়ে চড়ে উঠল। শাহ খান মনে মনে ভাবেন, কি যে বলো আপা, একটা এইটা কি না জানালে চলে? সন্ধ্যাবেলা চারিদিক অন্ধকার হয়ে আসছে, পাখিরা যে যার নীড়ে ফিরে যাচ্ছে। অন্ধকার ঘরে আলো জ্বেলে দেয় কণ্ঠ। বাইরে থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে তুর্য, এসেই সোফায় গা এলিয়ে দেয় সে। শাহিনা খান পাশেই বসেছিলেন, উনি কণ্ঠকে ডাকেন। কণ্ঠ তড়িৎ গতিতে ছুটে নিচে আসে। জি দাদি। শাহিনা খান বেশ বিরক্ত নিয়ে বলেন। কণ্ঠ এক নজর তাকায় তুর্যের দিকে, মলিন মুখে বসে। সত্যি বোধহয় বড্ড বেশি ক্লান্ত লোকটা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তুর্য। শরীর ভালো নেই তার। রুমে এসে কণ্ঠকে দেখে তুর্য শুয়ে আছে রাত 12টা ছুঁই ছুঁই। বাথরুমে গিয়ে জামা বদলে পাতলা একটা কামিজ ও প্লাজো পরে বেরিয়ে আসে কণ্ঠ। কারো কোকিয়ে ওঠার শব্দ কর্ণ স্পর্শ করতেই থমকে যায় কণ্ঠ। দুটো স্যারের আবার কি হয়েছে? বিছানার কাছে এগিয়ে এলো কণ্ঠ। হ্যাঁ, তুর্য শব্দ করছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অবাক হয় কণ্ঠ, লোকটার কি হয়েছে? বিকেলে বাসায় আসার পর ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, আবার রাতেও তেমনটাই লাগছিল। তার উপর কিছুই মুখে তোলেনি। কাছে গিয়ে কণ্ঠ ডাকে। স্যার, কি হয়েছে আপনার? তুর্য নিজের মনে বিড়বিড় করে চলেছে। কণ্ঠ তুর্যের মাথায় হাত রাখলো, তাতেই যেন তার হাত ঝলসে গেছে এমন অনুভব করেছে। ওনার তো ভীষণ জ্বর। বেশ চিহ্নিত হয় কণ্ঠ। এখন কি করবে? এত রাত হয়ে গেছে, সবাই তো ঘুমাচ্ছে, এখন কি করবে? চিন্তারা এসে ভিড় জমাচ্ছে কণ্ঠের মস্তিষ্কে। অবশেষে কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে বড় বাটি পানি নিয়ে আসে, রুমাল ভিজিয়ে মাথায় দেয় সে। তুর্য একদম অচেতন হয়ে পড়ে আছে। কণ্ঠ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ বের করে নিয়ে আসে। ওনাকে এটা খাওয়াতে হবে, কিন্তু তার আগে কিছু একটা খাইয়ে এরপরে এই ওষুধ খাওয়াতে হবে। যেই ভাবনা সেই কাজ। কণ্ঠ রান্নাঘরে যায়, সামান্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। তুর্য স্যার, উঠুন প্লিজ। কণ্ঠ অনেক কষ্ট করে উঠে বসায় তুর্যকে, মুখে তুলে খাইয়ে দেয় গরম গরম স্যুপ। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কষ্টে ওনাকে খাইয়ে দেয় শুয়ে দেয় কণ্ঠ। রাত 2:30 বাজে, এখনও জ্বর কমেনি তুর্যের। এখন বেশ চিন্তায় পড়ে গেছে কণ্ঠ, কি করবে? অবশেষে বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসে। শরীর মুছে দিলে হয়তো জ্বর কমবে। সেই আগের মতো করে তুর্যকে উঠে বসায়। এবার বেশ ইতস্থ লাগছে তার। এভাবে কারো জামা খুলে দেবে ভাবতেই লজ্জা পাচ্ছে সে। কিন্তু এটা তো লজ্জা পাওয়ার সময় নয়। ওনার জ্বর তো এখন ওনাকে ভালো করার দায়িত্ব আমার। কণ্ঠ তুর্যের টি শার্ট খুলে দিল। শার্ট খোলা মাত্র বুকের লোমকূপ উঁকি দিচ্ছে। তাকাতে পারছে না কণ্ঠ, কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। আলতো হাতে কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দেয় সে। এরই মধ্যে তুর্য আকস্মিকভাবে কণ্ঠের হাত টেনে নিজের উপর নিয়ে আসে। ভড়কে যায় কণ্ঠ, মুখ থেকে বেরিয়ে আসে উফ শব্দটি। স্যার। হাস, নিজের পুরুষালী বৃদ্ধাঙ্গুল চেপে ধরে কণ্ঠের অধরে, বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, একটু শান্তি চাই। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে কণ্ঠের। নিস্তব্ধ রাতে এক পুরুষ এতটা কাছে এসে শান্তি চাই বলে, তার মানে কি দাঁড়ায়? আলগোছে বিছানার উপর রাখে কণ্ঠকে। হুট করে ওর উপর চড়ে বসে। কণ্ঠ খিচিয়ে চোখ বন্ধ করে নেয়। অকপটে জড়িয়ে ধরে তুর্য কণ্ঠকে। ক্ষণিকের জন্য কণ্ঠ পৃথিবীর সব থেকে সুখময় মুহূর্ত অনুভব করে। পর মুহূর্তে বুঝতে পারে কোনো জ্বলন্ত লাভা খানিকটা যেন তার উপরে ছেড়ে দিয়েছে কেউ। তুর্যের শরীর এতটাই তাপে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি, আরো কাছে চাই, অনেক কাছে লাগবে। প্লিজ আমাকে একটু শান্তি দাও। সূর্যের তীব্র আলো জানালার পর্দা ভেদ করে মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে কণ্ঠের। নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। বিছানা ছেড়ে ওঠা মাত্র খেয়াল করলো তুর্য বিছানায় নেই। ভয়ে আড়ষ্ট হয়ে গেল কণ্ঠ। আশপাশে চোখ বুলিয়ে খুঁজে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তুর্য। পরনে তার কালো রঙের ট্রাউজার ও একটা টি শার্ট। তুর্যকে দেখে মুচকি হাসে কণ্ঠ।
তা মুচকি হাসি হলেও তুর্যের কাছে ভুবন ভোলানো হাসির ন্যায় বুকে গেঁথে যায়। কণ্ঠের হাসি সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়। মলিন মুখে এগিয়ে আসে তুর্যের কাছে, তরিতে তার কপালে হাত রেখে চিহ্নিত ভঙ্গিমায় আওড়ালো,